ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হয়তো কখনোই আমেরিকার হাতে ধরা পড়তেন না যদি না তিনি মাশকুফ নামের একটি খাবার খুব পছন্দ করতেন। ৩২ সপ্তাহ ধরে ইউএস আর্মি এই চুটি এক করে খুঁজে দেখেছে, কিন্তু ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই মিশনে শুধু ইউএস মিলিটারি দিনরাত কাজ করেনি, বরং ইউএস স্পেশাল ফোর্সেস, সিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই এরও বিশাল ভূমিকা ছিল। হাজার হাজার লোক এই সংস্থাগুলোর হয়ে শুধু একজন মানুষকে খুঁজছিল, সাদ্দাম হোসেন। আমেরিকার জন্য এই ব্যক্তি থেকে এমন কী ধরনের বিপদ ছিল, আর শেষ পর্যন্ত কিভাবে তারা সাদ্দাম হোসেনকে মাটির ৬ ফুট নিচে একটি লুকানো কবরের ভেতর থেকে খুঁজে বের করল। দর্শকবৃন্দ, এই গল্পটি শুরু হয় আমেরিকায় ঘটে যাওয়া 9/11-এর হামলার পর থেকে। নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে আক্রমণ চালায়। এই ঘটনার পর আমেরিকার যে রাগ ছিল তা পুরো দুনিয়া দেখেছিল। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা সন্ত্রাসবাদের পেছনে থাকবে বা তাকে সমর্থন করবে তাদের লক্ষ্যবস্তু করা হবে। নিঃসন্দেহে সাদ্দাম হোসেন, যিনি তখন ইরাকের এক নায়ক ছিলেন। সাদ্দাম হোসেন সরাসরি 9/11-এর ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু আমেরিকার ধারণা ছিল যে সাদ্দাম হোসেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে পরোক্ষভাবে সহায়তা করেন। তবে ইরাকে সরাসরি হামলা চালানোর জন্য এই অভিযোগ যথেষ্ট ছিল না। এটা একেবারে নিশ্চিত ছিল যে যুক্তরাষ্ট্র ইরাকে সাদ্দাম হোসেনের দখল শেষ করতে চায়, যিনি গত ২৪ বছর ধরে সেখানে বিভিন্ন ভূমিকায় শাসন করে আসছিলেন। সেজন্য ইরাকে সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করতে এবং সেখানে হামলা চালাতে আমেরিকার একটি দৃঢ় কারণ প্রয়োজন ছিল। আমেরিকা দাবি করতে শুরু করে যে সাদ্দাম হোসেন ইরাকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন রাখছেন। এই দাবিকেই ভিত্তি বানিয়ে ২০০৩ সালের মার্চ মাসে আমেরিকা ইরাকে হামলা চালায়। এই অভিযানে আমেরিকার সঙ্গে যুক্ত ছিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সেনাবাহিনী, যারা লড়তে লড়তে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে যায়। ইরাকে হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কোথাও লাপাতা হয়ে যান। আর যখন আমেরিকান মিলিটারি বাগদাদে পৌঁছায় তখন তারা সাদ্দাম হোসেনের কোনো চিহ্ন খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক এবং সেনারা বাগদাদ দখল করে সাদ্দাম হোসেনের ২৪ বছরের শাসনের অবসান ঘটায়। সেখানকার বিখ্যাত ফিরদৌস স্কোয়ারে থাকা সাদ্দাম হোসেনের মূর্তিটিও টুকরো টুকরো করে ভেঙে ফেলে তাদের বিজয় উদযাপন করে। কিন্তু সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙ্গা গেলেও আসল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে তাকে পরাজিত করা হয়তো এত সহজ কাজ ছিল না। এবার সাদ্দাম এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করাই ছিল ইউএস মিলিটারির সর্বোচ্চ অগ্রাধিকার। ইউএস মিলিটারির প্রতিটি সৈনিককে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল যে সাদ্দাম ও তার ৫১ জন কর্মকর্তাকে যদি কোথাও দেখা যায় তাহলে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় তাদের ধরতে হবে এবং সামনে হাজির করতে হবে। তবে এই মোস্ট ওয়ান্টেড তালিকায় মোট ৫২ জন কর্মকর্তা ছিলেন। তাদের সব সৈনিকদের যেন এই সব মুখ মনে থাকে, তাই তাসের বিশেষ সেট ছাপানো হয় যাতে সাদ্দাম হোসেন এবং তার ৫১ জন অফিসারের ছবি ছাপানো হয়েছিল। কারণ প্লেয়িং কার্ডে যেমন মোট ৫২টি পাতা থাকে, তেমনি মোস্ট ওয়ান্টেড তালিকাতেও মোট ৫২টি নাম ছিল। ফলে সৈনিকরা যখন অবসর সময়ে খেলা খেলত তখন বারবার এই মুখগুলো দেখে দেখে তাদের টার্গেটদের চেহারা মনে গেঁথে যেত। পরবর্তী কয়েক মাস ধরে ইউএস মিলিটারি ইরাকের চৌকা চৌকা জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখে। দোকান, কলেজ, মসজিদ কিছুই বাদ রাখা হয়নি। তাদের কেবল এতটুকু জানা ছিল যে সাদ্দাম সে যে ইরাকেই আছে এটা জানা ছিল, কিন্তু সে ঠিক কোথায় আছে এই প্রশ্নের উত্তর মিলছিল না। মাসের পর মাস এই অনুসন্ধান চলতে থাকে, কিন্তু সাদ্দাম হোসেন এবং তার ২ ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে কেউ সাদ্দাম হোসেন বা তার ছেলেদের সম্পর্কে কোনো তথ্য দেবে তাকে $৫৫ মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। সাদ্দামের ছেলেদের মাথার দাম ধরা হয় $১৫ মিলিয়ন করে, আর সাদ্দাম হোসেনের মাথার দাম $২৫ মিলিয়ন। ইরাকে অনেকেই তখন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিল, আর এই কারণেই আমেরিকা বিশ্বাস করছিল টাকার লোভে হলেও কেউ না কেউ তথ্য দিতে পারবে। আর ঠিক সেটাই হলো। একজন ব্যক্তি ইউএস মিলিটারির বেসে গেল আর বলল, সাদ্দাম হোসেনের ২ ছেলে উদয় ও কুশ আমার বাড়িতেই আছে। শুরুতে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন ইউএস মিলিটারি সেই বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন জানা যায় আসলেই উদয় ও কুশে সেখানে উপস্থিত ছিল।
তারা সহজে বাইরে আসতে রাজি হয়নি, কারণ তারাও সম্পূর্ণ অস্ত্রে সজ্জিত ছিল। ফলে বহুবার চেষ্টা করার পর শেষমেশ সেই বাড়িতে মিসাইল হামলা চালানো হয়। যখন সৈন্যরা ঘরের ভেতর ঢোকে তখন তারা উদয় ও কুশের মৃতদেহ খুঁজে পায়। অর্থাৎ সাদ্দাম হোসেনের আস্তানা জানার যেটুকু শেষ আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। কিন্তু ইউএস মিলিটারি এটাকে নিজের পরাজয় মানতে রাজি ছিল না। অন্যদিকে সাদ্দাম হোসেনের অনেক সাথীদের জীবিত অবস্থায় গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু কোথাও থেকে কোনো তথ্য মেলেনি। এদিকে 4 মাস কেটে গিয়েছিল এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইউএস মিলিটারি ভাবতে শুরু করে হয়তো সাদ্দাম হোসেনও কোনো হামলায় মারা গেছেন। এই বিশ্বাসে মিলিটারি তাদের প্রচেষ্টা কমিয়ে দেয়। না কোনো নতুন মিলিটারি অপারেশন চলছিল, না কোনো গোয়েন্দা রিপোর্ট সাদ্দাম হোসেনের জীবিত থাকার কোনো ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই একটি অডিও টেপ পুরো পরিস্থিতি পাল্টে দেয়। এই অডিও ট্যাপটি ছিল সাদ্দাম হোসেনের, যেখানে সে নিজের 2 ছেলের মৃত্যুর জন্য শোক প্রকাশ করছিল। এই ট্যাপের মানে ছিল সাদ্দাম হোসেন এখনও জীবিত। এই তথ্য সামনে আসার পর আমেরিকা আবার নতুন করে সাদ্দাম হোসেনকে খুঁজতে জোর চেষ্টা শুরু করে এবং তার মাথার দাম $25 মিলিয়ন থেকে বাড়িয়ে $30 মিলিয়ন পর্যন্ত করে দেয়। সাথে এও ঘোষণা করা হয় যে তথ্যদাতাকে আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে। এত বড় অঙ্কের লোভে অনেকেই নিজেদের ভাগ্য পরীক্ষা করতে শুরু করে। ইরাকের মানুষজন নানা রকম ভুলভাল তথ্য দিতে শুরু করে, এই আশায় যে যদি সেখান থেকেই সাদ্দাম হোসেন ধরা পড়লে তাকে পুরস্কারমূলক টাকা দেওয়া হবে। এই আশায় অনেকে তথ্য দিচ্ছিল, কিন্তু এতে আমেরিকার কাজ আরও কঠিন হয়ে গেল। তাসের পাতায় ছাপা প্রায় সকল মানুষই ধরা পড়ে গিয়েছিল। মাত্র কয়েকজন বেঁচে ছিল, যাদের মধ্যে সাদ্দাম হোসেনও ছিল। এই সময় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক সার্জেন্ট এরিক ম্যাডক্স তাসের পাতাগুলো থেকে সরে গিয়ে একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে শুরু করল। তিনি দেখলেন যে যারা মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল তারা মূলত সাদ্দাম হোসেনের সরকারের শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তাদের ক্ষমতা সাদ্দাম হোসেনের থেকে ছিল, সাদ্দাম হোসেনের থেকে তাদের ক্ষমতা আসতো। এই মুহূর্তে যদি সাদ্দাম হোসেন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তারা হলেন সাদ্দাম হোসেনের বডিগার্ডরা। সাদ্দাম হোসেনের বডিগার্ডরা 3টি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। একটা ছিল তার প্রাসাদের সুরক্ষা দেওয়ার জন্য, দ্বিতীয়টা আগে থেকে সেই জায়গায় গিয়ে ক্লিয়ার করে যেখানে সাদ্দাম যেতে হতো, আর তৃতীয় ক্যাটাগরিটি ছিল আমাদের মতো। এটা সবসময় সাদ্দামের সঙ্গে থাকতো এবং এই মুহূর্তে সাদ্দাম হোসেনের সবচেয়ে বেশি তাদেরই দরকার হতে পারে। এরিক ম্যাডক্স সিদ্ধান্ত নিলেন এই বডিগার্ডদের খুঁজে পেতে সাদ্দামের নিজ শহর টিকরিত যাওয়া হবে। সেখানে তিনি সাদ্দাম হোসেনের এক বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম ওমরের ছেলের কাছে গিয়েছিলেন, কিন্তু এই বডিগার্ডটিও কোথাও মিসিং ছিল। পরে তার দেখা হলো সাদ্দাম হোসেনের এক খুব পুরনো চাকরির মানুষের সঙ্গে, যেখান থেকে বিশেষ কিছু তথ্য পাওয়া গেল না। তবে জানা গেল যে সাদ্দাম হোসেনকে মস্কুফ নামে একটি ডিশ খুব পছন্দ ছিল, যা ইরাকের এক ধরনের মাছ দিয়ে তৈরি করা হয়। এখানে ম্যাডক্সের মনে পড়ল সাদ্দাম হোসেনের বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম ওমরের ছেলের জিজ্ঞাসাবাদের সময় সে বলেছিল যে তার বাবার মাছ ধরার খুব শখ আছে এবং সে সমেরা নামে একটি শহরে একটি মাছের খামারের মালিক। ম্যাডক্স যখন ওই মাছের খামারে পৌঁছালো তখন সেখানে মোহাম্মদ ইব্রাহিম ওমরকে পাওয়া যায়নি, কিন্তু 2জন মৎস্যজীবী অবশ্যই মিলল। এই মৎস্যজীবীদের সরাসরি ইব্রাহিম ওমরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তবে তাদের মধ্যে একজন ইরাকি গরিলা ফাইটারের চাচাতো ভাই ছিল। আপনাদের এখানে বলতে হবে যে যখন সাদ্দাম হোসেনের শাসন পতিত করা হয়েছিল তখন তার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা আমেরিকান মিলিটারির বিরুদ্ধে গরিলা যুদ্ধ শুরু করেছিল। ধারণা করা হচ্ছিল যে এই গরিলা ফাইটাররা ইব্রাহিম ওমরের নির্দেশে কাজ করে, যিনি সাদ্দাম হোসেনের সবচেয়ে ঘনিষ্ঠ বডিগার্ড ছিলেন। মৎস্যজীবী তার এক চাচার কথাও উল্লেখ করল, যার বাড়ি বাগদাদে অবস্থিত। ম্যাডক্স তার টিমের সঙ্গে বাগদাদের সেই বাড়িটা ঘেরাও করে ফেলল, এই আশায় যে হয়তো এখান থেকেও কোনো তথ্য মিলতে পারে। এবং অবাক করার মতো বিষয় হলো ইব্রাহিম ওমর ঠিক সেখানেই লুকিয়েছিল। ইব্রাহিম ওমর সাদ্দাম হোসেনের পার্সোনাল বডিগার্ড ছিলেন এবং তিনি প্রায় নিজের ফিশ ফার্ম থেকে সাদ্দাম হোসেনকে মস্কুফ নামের মাছের ডিশ বানিয়ে পাঠাতেন। বর্তমানে তিনি আমেরিকান মিলিটারির বিরুদ্ধে একটি গরিলা যুদ্ধ নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার কাছেই সাদ্দাম হোসেনের আসল অবস্থানের খবর ছিল।
গ্রেফতার হওয়ার পর তিনি কিছু বলার জন্য রাজি ছিলেন না, কিন্তু যখন ম্যাডক্স তাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং নিশ্চিত করলেন যে তাকে এবং তার পরিবারের সদস্যদের ইউএসএ নাগরিকত্ব দেওয়া হবে বলার পর ইব্রাহিম কথা বলা শুরু করেছিল। ইব্রাহিম জানালো যে সাদ্দাম হোসেন আদাউর নামের একটি শহরে লুকিয়ে আছে। সেখানে টিগ্রিস নদীর পাড়ে 2টি ফার্ম হাউস ছিল, কিন্তু 2টি খালি পাওয়া গেল। সেই সময় ইব্রাহিম ওমর, যিনি ট্রুপসের সঙ্গে উপস্থিত ছিলেন, জমির দিকে একটি দিক নির্দেশ করলেন যেখানে একটি দড়ি পড়েছিল। দড়িটি খুবই দীর্ঘ ছিল এবং মাটির নিচ দিয়ে গিয়ে দূরে একটি স্পাইডার হোলের ভেতরে প্রবেশ করছিল। এই স্পাইডার হোলের প্রবেশ পথ স্টাইরোফোম দিয়ে বন্ধ করা হয়েছিল। ছিদ্রটি খুলে দেখলে ভিতরে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক সেই সময় একজন সৈনিক হাতের গ্রেনেড ছুঁড়তে যাচ্ছিল। তখন ওই ছিদ্র থেকে 2টি হাত বেরিয়ে এলো। সে লম্বা দাড়িওয়ালা একজন ব্যক্তি ছিল, যিনি বললেন, আমার নাম সাদ্দাম হোসেন এবং আমি ইরাকের প্রেসিডেন্ট। আমেরিকান আর্মি সাদ্দাম হোসেনকে জীবিত ধরতে সক্ষম হয়েছিল। 32 সপ্তাহের অবিরাম চেষ্টা করার পর এরিক ম্যাডক্সের চেষ্টা সফল হয়েছিল। পরবর্তীতে বিশ্লেষণ করলে দেখা গেছে, যদি ম্যাডক্স জানতে না পারতেন যে সাদ্দাম হোসেন মস্কোভ নামের একটি ডিশ পছন্দ করতেন, তাহলে সম্ভবত তিনি এখান পর্যন্ত কখনো পৌঁছাতে পারতেন না। পরে যে অভিযোগের ভিত্তিতে ইরাকে হামলা করা হয়েছিল, অর্থাৎ যেখানে সাদ্দাম হোসেন গণবিনাশী অস্ত্র লুকিয়ে রেখেছিলেন, তা কোথাও পাওয়া যায়নি এবং আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশও এই বিষয়টি নিশ্চিত করেছিলেন যে সেখানে কিছুই পাওয়া যায়নি। আশা করি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।